আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর আজকে লেসন 8 এ আপনাকে স্বাগত। তার এই পাশাপাশি পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা। যে মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ড করছি সেটা হলো প্রথম রোজার প্রথম তারাবি শেষ করে এখন আমি রুমে এসে ভিডিওটি রেকর্ড করছি। এন্ড আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইংরেজি শেখার জার্নির ধীরে ধীরে আমরা we have completed 7 lessons and today will be lesson 8. lesson 7টি লেসন শেষ হয়েছে, আজকে লেসন নাম্বার 8 হবে। At first, let's see how many things are there in today's lesson. We already know that there are 7 parts in every lessons. Part 1, tongue twister, এর জড়তা দূর করার জার্নি। এরপরে হচ্ছে পার্ট 2, vocabularies and regular verb। তারপরে মেমোরাইজিং পার্ট, এখানে যা আছে জাস্ট মুখস্থ করতে হবে। এখানে থাকবে হচ্ছে আজকে হচ্ছে বিদায় জানানোর ইংরেজি ফ্রেজগুলো, কিভাবে বিদায় জানাতে হয়, যেটাকে আমরা গুড বাই টাটা বলি, এগুলো ইংলিশে বিভিন্নভাবে বলা যায়। তারপরে ইরেগুলার ভার্ব এবং গ্রুপ ভার্ব হচ্ছে আজকে খেয়ারি দিয়ে। তারপরে আন্ডার দ্বারা গঠিত কলোকেশন এবং সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 6, যেখানে একটা বাক্য দিয়ে 32টা বাক্য বানানোর প্র্যাকটিস করা হয়। পার্ট নাম্বার 4, প্যাটার্ন 18 এবং 19। দেন কোর স্পিকিং পার্ট, যে পার্টের মাধ্যমে মূলত ইংলিশ একদম 0 লেভেল থেকে লেটার থেকে শুরু হয়েছিল, ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ফাউন্ডেশনটা মজবুত হচ্ছে। এটা হচ্ছে স্পিকিং পার্ট নাম্বার 5, কোর স্পিকিং পার্ট। সো আজকে এই পার্টের মধ্যে থাকছে টেবিল অফ হেড উইথ প্র্যাকটিস চার্ট, হেড নিয়ে আলোচনা হবে। তারপরে পার্ট 6 and 7, প্রেজেন্টেশন এবং কোশ্চেনস উইথ আনসার। এখানে আজকের টপিক হলো মাই হবি। আচ্ছা, যে কাজটা আমরা প্রতিনিয়ত করি, ফ্রি সময়ে করি, আমাদের শখ, যেটা করলে ভালো লাগে, মানসিক একটা শান্তি পাওয়া যায়, এগুলো হচ্ছে আমাদের হবি। বলে রাখি পিডিএফ থাকে কমেন্ট সেকশনের মধ্যে। এই ভিডিওতে যা যা পড়ানো হবে, পড়ব আমরা, যা যা প্র্যাকটিস করব, এভরিথিং এই পিডিএফ এর মধ্যে থাকবে এবং সেম পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অনেক প্র্যাকটিস করতে হবে। এবার আসুন শুরু করি লেসন 8। একটু নড়ে চড়ে বসেন, লাইক যেন ফিল হয় যে ইয়েস আই এম অ্যান এনার্জেটিক পারসন, এরকম যেন ফিল হয়। প্রথমে পার্ট 1, ব্রেকিং দ্য সাইলেন্স, মুখের জড়তা দূর করার এই ধাপে টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। প্রথমে 5 মিনিট জিহ্বার ব্যায়াম করেন, ঠোঁটের ব্যায়াম করেন, জিহ্বাকে বের করেন, ভিতরে নেন, ডানে বামে ঘোরান, যেন মুখের জড়তা দূর হয়। তারপরে 5 মিনিট হয়ে যাওয়ার পরে পরের 5 মিনিট হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। টাং টুইস্টার নাম্বার 1 হচ্ছে হি থ্রো 3 free throws, he threw 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 3 free throws। ধীরে ধীরে আস্তে আস্তে বলতে বলতে স্পিড বাড়াতে হবে, যেন এক নিঃশ্বাসে 10 বার, 12 বার, 15 বার বলতে পারেন। এরপরে টাং টুইস্টার নাম্বার 2, 9 nice night nurses nursing nicely, 9 nice night nurses nursing nicely, 9 nice night nurses nursing nicely, 9 nice night nurses nursing nicely। তারপরে হচ্ছে ভিডিওকে স্টপ করে অবশ্যই 10 মিনিট সময় মুখের জড়তা ভাঙার প্র্যাকটিস করবেন। এরপরে পার্ট 2, ভোকাবুলারি পার্ট। টার্গেট হচ্ছে 3 থেকে 3500 ভোকাবুলারি শেখা। যা যা আছে সবই অনেকটাই কমন ওয়ার্ড, তারপর অনেকের জন্য অনেক আনকমন ওয়ার্ড থাকতেও পারে। ধীরে ধীরে আমরা অ্যাডভান্স দিকে যাচ্ছি। সো যেগুলো আনকমন এগুলোকে নোট করে রাখবেন এবং প্রত্যেকটা ওয়ার্ডের যা মনে হবে যে হ্যাঁ এটার স্পেলিং হয়তো আমার ভুল হয়, ওইগুলোর স্পেলিং ঠিক রাখবেন। যেমন কিশোর, টিনেজার, অর্থ হয়তো জানি বাট স্পেলিংটা মনে রাখতে হবে। টেলিফোন তো অর্থ জানি বাট স্পেলিং এগুলো খুবই কমন, হচ্ছে আমাদের লিসেনিং এর মধ্যে বা রাইটিং এর মধ্যে লিখতে হয়, তখন স্পেলিং মিস্টেক হওয়ার কারণে আমাদের নাম্বার কমে যায়। এরপরে রেগুলার ভার্ব 5টা,
কথা বলা, টক টক টকড, ভ্রমণ করা, ট্রাভেল ট্রাভেল ট্রাভেলড, চেষ্টা করা, ট্রাই ট্রাই ট্রাইড, ঘোরা বা পরিবর্তন করা, টার্ন টার্ন টার্নড, ব্যবহার করা, ইউজ ইউজড ইউজড। মেমোরাইজিং পার্ট 3, বিদায় জানানোর ফ্রেজগুলো। আমরা যখন কাউকে বিদায় জানাই, কথাবার্তা বলে একটা আড্ডা থেকে বা একটা কোনো মিটিং থেকে, কারোর সাথে দেখা হওয়ার পরে যখন ওই জায়গা থেকে বিদায় জানাই, এই সময় ইংলিশে বিভিন্নভাবে বিদায় নেওয়া যায়। সাধারণভাবে যা বলা হয়, যেমন গুড বাই, বাই, সি ইউ, সি ইউ লেটার, সি ইউ সোন, এগুলো বলে। ভদ্র বা ফর্মাল বড়দের ক্ষেত্রে, সম্মানিত মানুষের ক্ষেত্রে টেক কেয়ার, খেয়াল রেখো, এভাবে বলে বিদায় জানানো যায়। হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ গুড ইভিনিং, সন্ধ্যাবেলা হলে হ্যাভ আ গুড ইভিনিং। তারপরে ফেয়ারওয়েল, তারপরে তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো, যেটা অনেকেই বলে থাকি আমরা, ইট ওয়াজ নাইস মিটিং ইউ। তারপরে বন্ধুত্বপূর্ণ, আমাদের বন্ধুদের সাথে একটা আড্ডার পরে বা অনেক কোনো কথাবার্তা হওয়ার পরে যখন আমরা পৃথক হয়ে যাই, তখন এগুলো বলতে পারি, ক্যাচ ইউ লেটার, টক টু ইউ লেটার, এভাবে সি ইয়া, বাই বাই, লেটার, এগুলো বলেও বিদায় নেওয়া যায়। এরপরে হচ্ছে ইরেগুলার ভার্ব, যা মুখস্থ রাখতে হয়, কারণ ইরেগুলার ভার্বের মধ্যে রেগুলার ভার্বের মতো জাস্ট ডি বা ইডি যোগ করলে হয় না, এখানে তিন রকমের হয়, দুই রকমের হয়। সো এগুলার স্পেলিংও ভিন্ন ভিন্ন থাকে। সো V1 V2 V3 প্রত্যেকটাকে মুখস্থ রাখতে হবে। যেমন ঝুলানো, হ্যাং, হাং, হাং। থাকা মানে অধীনে থাকা, যা আমরা অতীতে প্র্যাকটিস করে আসছি, কিছু মালিকানাধীন থাকা, হ্যাভ। তারপরে হেড, হেড। লোকানো, হাইড, হিড, হিডেন। শোনা, হেয়ার, হেয়ার, হেয়ার। আঘাত করা, হিট, হিট, হিট। প্রুফ বা ফ্রেজাল ভার্ব, আজকে হচ্ছে লেসন 8-এ ক্যারি দিয়ে, ক্যারি মানে বহন করা, বাট এখানে ক্যারির সাথে এই আসার কারণে অর্থটা কি হয়ে গেল, চালিয়ে যাওয়া। ক্যারির সাথে আউট আসার কারণে অর্থ হলো মান্য করা। ক্যারির সাথে আওয়ে আসছে, তো কি দাঁড়ালো, স্থানান্তরিত করা। সো যেভাবে আমরা আমাদের লাইফে অনেক ভোকাবুলারি শিখেছি, বাট ভোকাবুলারির সাহিত্যেও এগুলো কিন্তু কম নয়, ভোকাবুলারির মধ্যে করে এসব প্র্যাকটিস করতে হবে। অন্যথায় কেমব্রিজের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে এরকম মনে হবে যে এই বাক্যের প্যাটার্নও আমরা বুঝতেছি এবং ওই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংও আমরা জানি, বাট তারপরে হয়তো মিনিংটা সাবলীলভাবে মিলানো যায় না, যার কারণে ট্রু ফলস নট গিভেন, এমসিকিউর মতো বা কোয়েশ্চেন মিলাতে খুবই কষ্ট হয়ে যায়, ভুল আনসার হয়ে যায়। কেন হয়ে যায়, ওই যে কেমব্রিজ যারা প্রতিদিন রিডিং প্র্যাকটিস করে তাদের কাছে এটা খুবই কমন। অনেক সময় এরকম হয়, ওই বাক্যটা এমনভাবে সাজানো যে মিনিং প্রত্যেকটা ওয়ার্ডের জানা থাকার পরেও পুরো অর্থটা বোঝা যায় না। কেন যায় না, ওইখানে এরকম বিভিন্ন কলোকেশন থাকে, ফ্রেজ থাকে, যেগুলোর অর্থ তো জানি, বাট কেয়ারের সাথে অন আসার কারণে বা কোনো একটা ভার্বের সাথে আরেকটা কিছু প্রিপোজিশন অ্যাড হওয়ার কারণে অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। সো এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, মুখস্থ করতে হবে প্লাস ইউজ করতে হবে। এবং যখনই কোনো কিছু রিডিং পড়বেন, ওইখানে যদি এরকম কিছু থাকে অবশ্যই এটাকে মার্ক করে রাখবেন। তারপরে আন্ডার দ্বারা ঘটিত কোলোকেশন, আন্ডার এজ বয়সের নিচে, আন্ডার কন্ট্রোল নিয়ন্ত্রণের অধীনে। কোলোকেশনগুলো মোটামুটি অনেকটা সহজ আছে, শিখে নেবেন। এরপরে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 6, ধীরে ধীরে লেসন 3 হতে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার শুরু হয়েছিল, আজকে লেসন 8। লেসন 8-এর মধ্যে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার 6। সো খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো শেখা। প্রথমেই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, এরপরে পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এইসব 5টা আমরা কমপ্লিট করেছি। এখন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, কোনো একটা কাজ চলমান থাকা। যেমন আমি করতেছি, আমি কথা বলতেছি, আমি খাচ্ছি, আমি ল্যাপটপের দিকে তাকিয়ে আছি, এই যে বর্তমানে চলমান কাজ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি কথা বলতেছিলাম, আমি খাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, আমি খেলতেছিলাম, এগুলো হচ্ছে অতীতের চলমান। আর যদি ভবিষ্যতে বলি, আমি পড়তে থাকবো, মানে ভবিষ্যতে চলমান একটা কাজ। আমি খাইতে থাকবো, আমি হচ্ছে খেলতে থাকবো, আমি কথা বলতে থাকবো, আমি পড়তে থাকবো, এই যে ভবিষ্যতে কোনো একটা কাজ চলমান, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। সো সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 6 প্র্যাকটিস হবে ফিউচার কন্টিনিউয়াস দিয়ে। ফিউচার কন্টিনিউয়াসের জন্য কি করতে হয়,
উইল বি আনতে হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব থাকবে V1 এবং সাথে আইএনজি থাকবে, মানে এটা হবে প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস। প্রথমে তো সাবজেক্ট থাকবে, কোন একটা বাক্য তৈরি হয় সাবজেক্ট প্রথমে আসতে হয়। সো ইউ উইল বি ডুইং, তুমি করতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। তুমি পড়তে থাকবে, ইউ উইল বি স্টাডিং। তুমি খাইতে থাকবে, ইউ উইল বি ইটিং। তুমি খেলতে থাকবে, ইউ উইল বি প্লেইং। তুমি সাঁতার কাটতে থাকবে, ইউ উইল বি সুইমিং। সো এইভাবে ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। চলেন চলেন এখানে আমরা ডুইং দিয়ে প্র্যাকটিস করি। আমাদের চ্যালেঞ্জ ছিল কিন্তু 38 সেকেন্ডের মধ্যে মুখস্থ বলতে পারা বাংলা সহ। কিভাবে? তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং, তুমি করতে থাকবে না, ইউ ওন্ট বি ডুইং, তুমি কি করতে থাকবে, উইল ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে না, ওন্ট ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে, হোয়াট উইল ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে না, হোয়াট ওন্ট ইউ বি ডুইং, তুমি কি জন্য করতে থাকবে, ফর হোয়াট উইল ইউ বি ডুইং, তুমি কি জন্য করতে থাকবে না, ফর হোয়াট ওন্ট ইউ বি ডুইং, তুমি কখন করতে থাকবে, ওয়েন উইল ইউ বি ডুইং, তুমি কখন করতে থাকবে না, ওয়েন ওন্ট ইউ বি ডুইং, তুমি কোথায় করতে থাকবে, ওয়ার উইল ইউ বি ডুইং, তুমি কোথায় করতে থাকবে না, ওয়ার ওন্ট ইউ বি ডুইং, তুমি কেন করতে থাকবে, ওয়াই উইল ইউ বি ডুইং, তুমি কেন করতে থাকবে না, ওয়াই ওন্ট ইউ বি ডুইং, তুমি কিভাবে করতে থাকবে, হাউ উইল ইউ বি ডুইং, তুমি কিভাবে করতে থাকবে না, হাউ ওন্ট ইউ বি ডুইং, তুমি কাকে করতে থাকবে, হুম উইল ইউ বি ডুইং, তুমি কাকে করতে থাকবে না, হুম ওন্ট ইউ বি ডুইং, তুমি কার আগে করতে থাকবে, বিফোর হুম উইল ইউ বি ডুইং, তুমি কার আগে করতে থাকবে না, বিফোর হুম ওন্ট ইউ বি ডুইং, তুমি কার পরে করতে থাকবে, আফটার হুম উইল ইউ বি ডুইং, তুমি কার পরে করতে থাকবে না, আফটার হুম ওন্ট ইউ বি ডুইং, তুমি কার সাথে করতে থাকবে, উইথ হুম উইল ইউ বি ডুইং, তুমি কার সাথে করতে থাকবে না, উইথ হুম ওন্ট ইউ বি ডুইং, কে করতে থাকবে, হু উইল বি ডুইং, কে করতে থাকবে না, হু ওন্ট বি ডুইং, কে কে করতে থাকবে বা কারা কারা করতে থাকবে, হু উইল বি ডুইং, কারা করতে থাকবে না, হু ওন্ট বি ডুইং। সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, এটাকে ঠিক করে নেবেন। এখানে হু উড বি ডুইং, তুমি কোন কাজটি করতে থাকবে, উইচ ওয়ার্ক উইল ইউ বি ডুইং, তুমি কোন কাজটি করতে থাকবে না, উইচ ওয়ার্ক ওন্ট ইউ বি ডুইং, তুমি কার কাজটি করতে থাকবে, হুজ ওয়ার্ক উইল ইউ বি ডুইং, তুমি কার কাজটি করতে থাকবে না, হুজ ওয়ার্ক ওন্ট ইউ বি ডুইং। এই প্র্যাকটিসগুলো অনেক জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। একটা বাক্য ইংলিশ ফাউন্ডেশন মানে কিন্তু হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার বোঝা। আমরা যা যা শিখছি, যা যা শিখবো, সবগুলোর মূল একটাই, সেন্টেন্স বোঝা, সেন্টেন্সের স্ট্রাকচার বোঝা। দেন হচ্ছে আমাদের স্পিকিং বের হবে, দেন আমরা কিছু লিখতে পারবো বা কিছু পরে বুঝবো। সো ফাউন্ডেশনের মেইন টার্গেট কি? সেন্টেন্সের স্ট্রাকচার বোঝা এবং মিনিং বোঝা, কিভাবে মিনিং হচ্ছে, কোন টেন্সের মধ্যে আসলে মিনিং হচ্ছে। তারপরে সেন্টেন্স প্যাটার্ন পার্ট 4, এখানে আজকে হবে নাম্বার 8 and 18 and 19। আচ্ছা, এখানে নাম্বারিং এর মধ্যে ভুল হয়ে গেছে, সরি। মেবি আজকে 18 19ই হবে, এখানে যদিও 16 দেওয়া, তোর মনে হচ্ছে যে 18 19 হওয়ার কথা। আচ্ছা যাই হোক, যেটাই হয়, যা আছে শিখে নি। সাবজেক্ট ফিল, ফিলস, লাইক, ভার্ব, আইএনজি, এক্সটেনশন। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা মূলত কোনো কিছু করতে ইচ্ছা হয়, কোনো কিছু করতে ইচ্ছা হয় এই সেন্সের জন্য হচ্ছে ব্যবহৃত হয়। যেমন আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা হয়, আমার পড়তে ইচ্ছা হয়, আমার পড়তে ইচ্ছা করছে, পড়তে ইচ্ছা, এই তোমাকে দেখতে ইচ্ছা করছে, বা আমার মন চাচ্ছে। এই যে মন চাওয়া, ইচ্ছা করা, কোনো একটা আমার খেলতে মন চাচ্ছে, এসব বিষয়ের জন্য হচ্ছে এই এটা ব্যবহৃত হয়, এই স্ট্রাকচারটা। সাবজেক্ট ফিল বা ফিলস। আর ফিলস কখন হয়? যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়। সিঙ্গুলার কি কি? কোনো একজন মানুষের নাম অথবা হি শি ইট। সিঙ্গুলার কি কি? হি শি ইট, বা কোনো একজন মানুষের নাম বা কোনো একটা জিনিসের নাম। সিঙ্গুলার একক হলে তখন ভার্বের সাথে এস যুক্ত করতে হয়। যেমন প্লুরাল হলে ফিল, আর সিঙ্গুলার হলে ফিলস, একবচন হলে। আমার কিছু খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং সামথিং। তোমার কিছু খেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক ইটিং সামথিং। তাদের কিছু খেতে ইচ্ছা করছে, দে ফিল লাইক ইটিং সামথিং। তার কিছু খেতে ইচ্ছা করছে, হি ফিলস লাইক, তখন এই ফিলের সাথে একটা এস যুক্ত হবে, হি ফিলস লাইক ইটিং সামথিং। 2 নম্বর বাক্য, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টকিং টু ইউ। তার এখন ঘুমাতে ইচ্ছা করছে, হি ফিলস লাইক স্লিপিং নাও। আমাদের এখন ঘুমাতে ইচ্ছা করছে, উই ফিল লাইক স্লিপিং নাও। আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং নাও। আমার ভাইয়ের এখন ঘুমাতে ইচ্ছা করছে, মাই ব্রাদার ফিলস লাইক স্লিপিং নাও। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা
সেন্টেন্সকে একাধিকবার প্র্যাকটিস করবেন, তাহলেই হচ্ছে ইংলিশ আন্ডারস্ট্যান্ডিংটা আরো বিল্ড হবে। এরপরে কোনো কিছু করতে মন চেয়েছিল, একটা হচ্ছে মন চাচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে অতীতের। কোনো কিছু করতে মন চেয়েছিল, যেমন আমার খেতে ইচ্ছা করছিল বা আমার খেলতে ইচ্ছা করছিল, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছিল, এই বিষয়ের জন্য সাবজেক্ট ফেল্ট লাইক, ভার্ব আইএনজি এক্সটেনশন। ফিল এর ভি2 হচ্ছে ফেল্ট, যা আমরা ইরেগুলার ভার্বের মধ্যে দেখেছি। আচ্ছা, আমার কিছু খেতে ইচ্ছা হচ্ছিল অতীতকাল, আই ফেল্ট লাইক ইটিং সামথিং। তার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছিল, আই ফেল্ট লাইক টকিং টু হিম। তার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছিল, আই ফেল্ট লাইক টকিং টু হিম। আচ্ছা, তার সারা দিন ঘুমাতে ইচ্ছা হচ্ছিল, হি ফেল্ট লাইক স্লিপিং অল ডে। আমার সারাদিন ঘুমাতে ইচ্ছা হচ্ছিল, আই ফেল্ট লাইক স্লিপিং অল ডে। এখানে দেখেন হি আসার পরেও কিন্তু ফেল্টের সাথে এস যুক্ত হয় নাই। কেন হয় নাই? কারণ এটা হচ্ছে অতীত। এস শুধু যুক্ত হবে প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে। প্রেজেন্ট ইনডেফিনিট হলে ফিলের জায়গায় ফিলস হবে, আর অন্যথায় এস যুক্ত হবে না। আর তাড়াতাড়ি বাড়িতে যেতে ইচ্ছা হচ্ছিল, শি ফেল্ট লাইক গোয়িং হোম আর্লি। আমাদের টিভি দেখতে ইচ্ছা হচ্ছিল, উই ফেল্ট লাইক ওয়াচিং টিভি। তোমার টিভি দেখতে ইচ্ছা হচ্ছিল, ইউ ফেল্ট লাইক ওয়াচিং টিভি। এভাবে প্রত্যেকটা সেন্টেন্স হা বোধক, না বোধক, প্রশ্নবোধক, আমরা তো অলরেডি কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে না বোধক করতে হয় এগুলো শিখেছি। যেমন যদি আমি বলি আই ফেল্ট লাইক ইটিং সামথিং, আমার কিছু খেতে ইচ্ছা হচ্ছিল, এটাকে না বোধক করলে কি হবে? আই ডিডেন্ট ফিল লাইক ইটিং সামথিং, আমার কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না। সো আমরা অনেকগুলো বাক্য পড়েছি, আমরা তো 32 রকম 8 রকম দিয়ে প্র্যাকটিস করে আসছি। সো অলরেডি আমরা জানি কিভাবে প্রশ্নবোধক করতে হবে, না বোধক করতে হবে। সো এগুলাকে প্রত্যেকটা বাক্যকে 8 ভাবে 32 ভাবে একাধিকভাবে প্র্যাকটিস করবেন, যাতে আমাদের ফাউন্ডেশন আরো মজবুত হয়। ভিডিও হয়তো বানাবো জাস্ট 30 মিনিটের 40 মিনিটের, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আচ্ছা, এবার পার্ট নাম্বার 5, কোর স্পিকিং পার্ট। খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এখানেই হচ্ছে আমাদের মেইন ফোকাস এবং প্রচুর প্র্যাকটিস করতে হয়। এই টাইপ অফ সেন্টেন্সেস আজকে হবে হেড দিয়ে। সো হেড দিয়ে প্র্যাকটিস করি 8 ভাবে। হেড মানে কি? ছিল। হেড মানে মালিকানায় অতীতে কিছু একটা থাকা, লেসন 2তে জানিয়ে আলোচনা হয়েছিল। আচ্ছা, আমার ছিল, আই হ্যাড। আমার ছিল না, আই ডিডেন্ট হ্যাভ। আমার কি ছিল, ডিড আই হ্যাভ। আমার কি ছিল না, ডিডেন্ট আই হ্যাভ। আমার কেন ছিল, ওয়াই ডিড আই হ্যাভ। আমার কেন ছিল না, ওয়াই ডিডেন্ট আই হ্যাভ। আমার কিভাবে ছিল, হাউ ডিড আই হ্যাভ। আমার কিভাবে ছিল না, হাউ ডিডেন্ট আই হ্যাভ। একটা কথা বলে রাখি, আজকের লেসন 8 শেষ হচ্ছে, এর মানে হচ্ছে আমাদের 30টা লেসনের একটা ধাপ শেষ হচ্ছে। অবশ্যই যিনি, আপনি যদি একদম শুরু থেকে সিরিয়াসনেস সাথে, মানে একদম চাচ্ছেন যে হ্যাঁ আমি 30টা লেসন শেষ করব ভালো করে, যেভাবে পিডিএফ এর মধ্যে যা যা আছে, যা যা বলা হচ্ছে সবগুলোকে আমি প্রপার প্র্যাকটিস করব, তাহলে অবশ্যই 8টা লেসন শেষ করেই আমাকে নক দিবেন, একটা টেস্ট দিবেন আমার কাছে। যদি 8টা টেস্ট লেসন প্রপার প্র্যাকটিস করা হয়, এবং আমি যদি, মানে আপনি যদি এটা ফিল করেন যে হ্যাঁ আমি যা যা যেমন ভাবে করা ছিল, যেমন ভাবে আমার এই 8টা লেসনের উপর পারদর্শী হওয়া উচিত ছিল, সেভাবে হয়েছি, তাহলে অবশ্যই লেসন 9 শুরু করবেন। অন্যথায় লেসন 1 থেকে 8 পর্যন্ত আরো প্র্যাকটিস করতে হবে, দেন হচ্ছে লেসন 9 শুরু করতে হবে। এরপরে পজিটিভ স্টেটমেন্টস, এদিকে আছে সাবজেক্ট এবং এখানে থাকবে হেড, কিন্তু সবার জন্য, সিঙ্গুলার হোক প্লুরাল হোক। তো পজিটিভ স্টেটমেন্ট হা বোধক, আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, রহিম অ্যান্ড রহিমা হ্যাড রহিম এবং রহিমার ছিল, দে হ্যাড তাদের ছিল, হি হ্যাড বা শি হ্যাড তার ছিল, রহিম হ্যাড রহিমের ছিল, ইট হ্যাড এটির ছিল। সো আই হ্যাড আ জব, আমার একটা চাকরি ছিল, আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার, আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড আ হাউস, আমার টাইম ছিল, আই হ্যাড টাইম, আমাদের
টাকা ছিল, উই হ্যাড মানি আমাদের অভিজ্ঞতা ছিল, উই হ্যাড এক্সপিরিয়েন্স তোমার একটা সমস্যা ছিল, ইউ হ্যাড আ প্রবলেম তোমার একটা সুযোগ ছিল, ইউ হ্যাড অ্যান অপরচুনিটি তোমার একটা মিটিং ছিল, ইউ হ্যাড আ মিটিং তোমার দায়িত্ব ছিল, ইউ হ্যাড রেসপন্সিবিলিটিস তোমার ভালো একটা চাকরি ছিল, ইউ হ্যাড গুড জব তাদের একটা নতুন মোবাইল ছিল, দে হ্যাড আ নিউ ফোন তাদের যথেষ্ট সময় ছিল, দে হ্যাড এনাফ টাইম তাদের যখন দেই বলবেন বহুবচনের ক্ষেত্রে হচ্ছে চাইলে এইসবকে বহুবচন বানিয়েও প্র্যাকটিস করতে পারেন। তারপরে হি দিয়ে যদি বলি, হি হ্যাড আ জব তার একটা চাকরি ছিল, হি হ্যাড আ কার তার একটা কি ছিল গাড়ি ছিল, তার একটা বাড়ি ছিল, হি হ্যাড আ হাউস তার টাইম ছিল সময় ছিল, হি হ্যাড টাইম রহিমের টাকা ছিল, রহিম হ্যাড আ লট অফ মানি রহিমের অনেক টাকা ছিল, রহিমের যোগ্যতা ছিল অভিজ্ঞ ছিল, রহিম হ্যাড এক্সপিরিয়েন্স রহিমের একটা সমস্যা ছিল, রহিম হ্যাড আ প্রবলেম রহিমের একটা সুযোগ ছিল, রহিম হ্যাড অ্যান অপরচুনিটি রহিমের একটা মিটিং ছিল, রহিম হ্যাড আ মিটিং এইভাবে। তারপরে নেগেটিভ স্টেটমেন্টস, আই ডিডেন্ট হ্যাভ আমার ছিল না, আই হ্যাড মানে আমার ছিল আর আই ডিডেন্ট হ্যাভ মানে আমার ছিল না। এখানে যেহেতু পাস্ট টেন্স নিয়ে কথা হচ্ছে মানে আই হ্যাড আমার ছিল অতীত, সো অতীতকে নাবোধক করতে হলে এখানে অক্সিলারি ভার্ব ডিড আনতে হয় আর ডিডের সাথে একটা নট যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডেন্ট। সো আই ডিডেন্ট হ্যাভ আমার ছিল না, যখন ডিড নিয়ে আসলাম তখন আর এই হেড প্রয়োজন নাই, তখন এই হেডের যে V1 হ্যাভ চলে আসবে। সো আই ডিডন্ট হ্যাভ আ জব আমার একটা চাকরি ছিল না, আই ডিডন্ট হ্যাভ আ কার আমার একটা গাড়ি ছিল না, আমার একটা বাড়ি ছিল না, আই ডিডন্ট হ্যাভ আ হাউস আমার সময় ছিল না, আই ডিডন্ট হ্যাভ টাইম আমার টাকা ছিল না, আই ডিডন্ট হ্যাভ মানি আমার অভিজ্ঞতা ছিল না, আই ডিডন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স আমার একটা সমস্যা ছিল না, আই ডিডন্ট হ্যাভ আ প্রবলেম। বা ইউ দিয়ে বললে ইউ ডিডন্ট হ্যাভ তোমার ছিল না, ইউ ডিডন্ট হ্যাভ অ্যান অপরচুনিটি মানে তোমার একটা সুবিধা ছিল না, সুযোগ ছিল না, তোমার একটা মিটিং ছিল না, তোমার ইউ ডিডন্ট হ্যাভ আ মিটিং তোমার দায়িত্ব ছিল না, ইউ ডিডন্ট হ্যাভ রেসপন্সিবিলিটিস তোমার ভালো একটা চাকরি ছিল না, ইউ ডিডন্ট হ্যাভ আ গুড জব। দে দিয়ে বলি দে ডিডন্ট হ্যাভ এনাফ টাইম তাদের যথেষ্ট সময় ছিল না, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ভালো একটা ভবিষ্যৎ ছিল না, দে ডিডন্ট হ্যাভ আ বেটার লাইফ। এরপরে হি দিয়ে যদি বলি হি দিয়ে শি ডিডন্ট হ্যাভ বা হি দিয়ে হি ডিডন্ট হ্যাভ শি ডিডন্ট হ্যাভ তার ছিল না, এখানে ডিডন্ট হ্যাজ হবে না, ডিডন্ট হ্যাভ হবে যেহেতু এটা পাস্ট। রহিম ডিডন্ট হ্যাভ রহিমের ছিল না, রহিম ডিডন্ট হ্যাভ আ জব রহিমের একটা চাকরি ছিল না, রহিমের একটা গাড়ি ছিল না, রহিম ডিডন্ট হ্যাভ আ কার রহিমের একটা বাড়ি ছিল না, রহিম ডিডন্ট হ্যাভ আ হাউস রহিমের সময় ছিল না, রহিম ডিডন্ট হ্যাভ টাইম রহিমের টাকা ছিল না, রহিম ডিডন্ট হ্যাভ মানি রহিমের যোগ্যতা ছিল না অভিজ্ঞতা ছিল না, রহিম ডিডন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স রহিমের একটা সমস্যা ছিল না, রহিম ডিডন্ট হ্যাভ আ প্রবলেম। এইভাবে এখন হবে পজিটিভ কোয়েশ্চেন্স কিন্তু পজিটিভ। হাউ উড দ্য কোয়েশ্চেন, হাউ উড দ্য কোয়েশ্চনটা কেমন, ডিড আই হ্যাভ ওই যে ডিড আনতে হয় প্রশ্নবোধক করতে হলে না বোধক করতে হলে, সো প্রশ্নবোধক করতে হলে যেহেতু এটা পাস্ট টেন্স আই হ্যাড আমার ছিল, সো আই হ্যাড আমার ছিল, এই হেডের জন্য অক্সিলারি ভার্ব হবে ডিড, ডিড যখন চলে আসবে তখন হেড আর হেড থাকবে না, এটা হ্যাভ হয়ে যাবে। সো ডিড আই হ্যাভ আমার কি ছিল, ডিড আই হ্যাভ আ জব আমার কি একটা চাকরি ছিল, আমার কি একটা গাড়ি ছিল, ডিড আই হ্যাভ আ কার আমার কি একটি বাড়ি ছিল, ডিড আই হ্যাভ আ হাউস আমার কি সময় ছিল, ডিড আই হ্যাভ টাইম আমার কি টাকা ছিল, ডিড আই হ্যাভ মানি। উই দিয়ে বলি ডিড উই হ্যাভ আমাদের কি ছিল, ডিড উই হ্যাভ এক্সপিরিয়েন্স আমাদের কি অভিজ্ঞতা ছিল, ডিড উই হ্যাভ আ প্রবলেম আমাদের কি একটা সমস্যা ছিল, ডিড উই হ্যাভ অ্যান অপরচুনিটি আমাদের কি একটা সুবিধা ছিল, আমাদের কি একটা মিটিং ছিল, ডিড উই হ্যাভ আ মিটিং। পরে রহিম এন্ড রহিমা, ডিড রহিম এন্ড রহিমা হ্যাভ রহিম এবং রহিমার কি ছিল, ডিড রহিম এন্ড রহিমা হ্যাভ আ গুড জব রহিম এবং রহিমার কি একটা ভালো চাকরি ছিল, ডিড রহিম এন্ড রহিমা হ্যাভ রেসপন্সিবিলিটিস রহিম এবং রহিমার কি দায়িত্ব ছিল, ডিড দে হ্যাভ তাদের কি ছিল আর নিউ ফোন একটা নতুন মোবাইল, ডিড দে হ্যাভ এনাফ টাইম তাদের কি যথেষ্ট সময় ছিল, ডিড দে হ্যাভ আ বেটার লাইফ তাদের কি একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, ডিড দে হ্যাভ আ গ্রেট অপরচুনিটি তাদের কি সুন্দর একটা সুযোগ সুবিধা ছিল, ভালো একটা সুযোগ সুবিধা ছিল, ডিড দে হ্যাভ মোর কনফিডেন্স তাদের কি আরো বেশি কনফিডেন্স ছিল। তারপরে শি দিয়ে রহিম দিয়ে
ডিড রহিম হ্যাভ বা ডিড শি হ্যাভ, তার কি ছিল? ডিড শি হ্যাভ আ জব, তার কি একটা চাকরি ছিল? তার কি একটা বাড়ি ছিল? ডিড শি হ্যাভ আ হাউস, তার কি সময় ছিল? ডিড হি হ্যাভ টাইম, তার কি টাকা ছিল? ডিড হি হ্যাভ মানি, তার কি যোগ্যতা ছিল, অভিজ্ঞতা ছিল? ডিড হি হ্যাভ এক্সপিরিয়েন্স, তার কি একটা সমস্যা ছিল? ডিড হি হ্যাভ আ প্রবলেম, তার কি একটা সুবিধা ছিল, সুযোগ ছিল? ডিড হি হ্যাভ অ্যান অপরচুনিটি বা ডিড শি হ্যাভ অ্যান অপরচুনিটি, রহিমের কি একটা ভালো চাকরি ছিল? ডিড রহিম হ্যাভ আ গুড জব, রহিমের কি একটা নতুন মোবাইল ফোন ছিল? ডিড রহিম হ্যাভ আ নিউ ফোন। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা এখানে যা যা আছে সবগুলোকে প্র্যাকটিস করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। তারপরে ডিডেন্ট আই হ্যাভ, এটা হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন্স বাট নেগেটিভ, না বোধক কোয়েশ্চেন। যেমন ডিডেন্ট আই হ্যাভ, আমার কি ছিল না? ডিডেন্ট উই হ্যাভ, আমাদের কি ছিল না? ডিডেন্ট ইউ হ্যাভ, তোমার কি ছিল না বা তোমাদের কি ছিল না? ডিডেন্ট রহিম এন্ড রহিমা হ্যাভ, রহিম এবং রহিমার কি ছিল না? ডিডেন্ট দে হ্যাভ, তাদের কি ছিল না? ডিডেন্ট হি হ্যাভ, তার কি ছিল না? ডিডেন্ট শি হ্যাভ, তার কি ছিল না? ডিডেন্ট রহিম হ্যাভ, রহিমের কি ছিল না? ডিডেন্ট ইট হ্যাভ, এটার কি ছিল না? সো ডিডন্ট আই হ্যাভ, আমার কি ছিল না? আ জব, একটা চাকরি। আমার কি একটা গাড়ি ছিল না? ডিডন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটা বাড়ি ছিল না? ডিডন্ট আই হ্যাভ আ হাউস, আমার কি সময় ছিল না? ডিডন্ট আই হ্যাভ টাইম, আমার কি টাকা ছিল না? ডিডন্ট আই হ্যাভ মানি, আমার কি যোগ্যতা ছিল না? ডিডন্ট আই হ্যাভ এক্সপিরিয়েন্স। ডিডন্ট উই হ্যাভ, আমাদের কি ছিল না? ডিডন্ট উই হ্যাভ আ প্রবলেম, আমাদের কি একটা সমস্যা ছিল না? ডিডন্ট উই হ্যাভ অ্যান অপরচুনিটি, আমাদের কি একটা সুবিধা ছিল না, সুযোগ ছিল না? ডিডন্ট ইউ হ্যাভ আ টাইম, ডিডন্ট ইউ হ্যাভ আ মিটিং, তোমার কি বা তোমাদের কি একটা মিটিং ছিল না? ডিডন্ট ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস, তোমার বা তোমাদের কি দায়িত্ব ছিল না? ডিডন্ট হি হ্যাভ আ গুড জব, তার কি একটা ভালো চাকরি ছিল না? ডিডন্ট হি হ্যাভ আ নিউ ফোন, তার কি একটা নতুন মোবাইল ফোন ছিল না? ডিডন্ট রহিম হ্যাভ এনাফ টাইম, রহিমের কি যথেষ্ট সময় ছিল না? ডিডন্ট ডিডন্ট ইট হ্যাভ আ বেটার লাইফ, এটার কি একটা ভালো ভবিষ্যৎ ছিল না? এভাবে প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে WH কোয়েশ্চেন্স, WH ওয়েন দিয়ে এখান থেকে একটা ওয়েন নেবেন, তারপরে হাউ, ওয়াই বা হাউ, একটা এক করে সবগুলোকে প্র্যাকটিস করবেন। একটু সময় লাগবে, বাট যত প্র্যাকটিস করবেন মুখের জড়তা ভাঙবে এবং ইংলিশ ফাউন্ডেশনের যে সেন্টেন্স স্ট্রাকচার এবং বিশেষ করে যে ভুলগুলো করলে মানুষ হাসে, যে ভুলগুলো কখনো যদি স্পিকিং প্র্যাকটিস করেন বা কোনো একটা প্রেজেন্টেশন দেন, কারোর সামনে কথা বলেন, যদি ওই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডিড নট, এরপরে ডাজ নট, এরপরে এম ইজ আর ওয়াজ ওয়ার, এইসবে যদি ভুল হয় তখন তারা বুঝে নিবে যে আপনার স্পিকিং লেভেলটা কেমন। এবং এটা তারা এগুলো হচ্ছে হাস্যকর ভুল। যাদের ফাউন্ডেশন মজবুত নাই তাদের এগুলোতে ভুল হয়। এবং আপনি স্পিকিংয়ে যতই লেকচার দিতে পারেন না কেন, যদি এই হ্যাভ নট, হ্যাজ নট, এরপরে ডিডন্ট হ্যাভ, ডাজন্ট হ্যাভ, এই যে বিষয়গুলো, এগুলোতে যদি ভুল হয় দেন হচ্ছে আপনাকে জাজ করা হবে, হ্যাঁ তার স্পিকিং যাই বলে না কেন এটা একটা হাস্যকর ভুল ধরা হয়, এসবের ভুল। সো যতই প্র্যাকটিস করবেন ততই হচ্ছে ফাউন্ডেশনটা মজবুত হবে, স্ট্রাকচারগুলো ক্লিয়ার হবে। সো ওয়েন ডিড আই হ্যাভ, কখন আমার ছিল? ওয়াই ডিড আই হ্যাভ, কেন আমার ছিল? হাউ ডিড আই হ্যাভ, কিভাবে আমার ছিল? হাউ ডিড আই হ্যাভ আ কার, কিভাবে আমার একটা গাড়ি ছিল? কেন আমার একটা বাড়ি ছিল? কি হবে? ওয়াই ডিড আই হ্যাভ আ হাউস। এরপরে হাউ দিয়ে বলি হাউ ডিড আই হ্যাভ আ প্রবলেম, আমার কিভাবে একটা সমস্যা ছিল। তারপরে এই সাবজেক্ট চেঞ্জ করে বললে দে দিয়ে বলি হাউ ডিড দে হ্যাভ, হাউ ডিড দে হ্যাভ আ হাউস, তাদের কিভাবে একটা বাড়ি ছিল, তাদের কিভাবে একটা গাড়ি ছিল। হাউ ডিড দে হ্যাভ আ কার, তাদের কিভাবে একটা ভালো চাকরি ছিল। হাউ ডিড দে হ্যাভ আ গুড জব। রহিম দিয়ে বলি ওয়েন ডিড রহিম হ্যাভ আ নিউ ফোন, রহিমের কখন একটা নতুন মোবাইল ফোন ছিল? রহিমের কখন যথেষ্ট সময় ছিল? ওয়েন ডিড রহিম হ্যাভ এনাফ টাইম, কিভাবে রহিমের যথেষ্ট সময় ছিল? হাউ ডিড রহিম হ্যাভ এনাফ টাইম, কিভাবে তোমার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল? কি হবে? হাউ ডিড ইউ হ্যাভ আ বেটার লাইফ, কিভাবে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ ছিল? কিভাবে? হাউ ডিড ইউ হ্যাভ আ বেটার লাইফ। আচ্ছা, এরপরে WH কোয়েশ্চেন্স নেগেটিভ, না বোধক কোয়েশ্চেন্স অর্থ কেমন হবে? when did I have, কখন আমার ছিল না, না বোধক বাট প্রশ্ন করা হচ্ছে। why didn't I have,
কেন আমার ছিল না, হাউ ডিডন্ট আই হ্যাভ কিভাবে আমার ছিল না, হাউ ডিডন্ট উই হ্যাভ কিভাবে আমাদের ছিল না, ওয়েন ডিডন্ট উই হ্যাভ কখন আমাদের ছিল না, ওয়াই ডিডন্ট আই হ্যাভ কেন আমাদের ছিল না, আমাদের কেন একটা ভালো চাকরি ছিল না, বেশ কি হবে, ওয়াই ডিডন্ট উই হ্যাভ আ গুড জব কেন আমাদের একটা নতুন বাড়ি ছিল না, কি হবে, ওয়াই ডিডন্ট উই হ্যাভ আ হাউস আমাদের কেন একটা সুযোগ ছিল না, আমার কেন একটা সুযোগ ছিল না, ওয়াই ডিডন্ট আই হ্যাভ অ্যান অপরচুনিটি আর তোমাদের তাদের কেন একটা কখন তাদের একটা মিটিং ছিল, ইংলিশ কি হবে, কখন তাদের একটা মিটিং ছিল না, কখন তাদের একটা মিটিং ছিল না, ওয়েন ডিডন্ট দে হ্যাভ আ মিটিং তাদের কখন দায়িত্ব ছিল না, ওয়েন ডিডন্ট দে হ্যাভ রেসপন্সিবিলিটিস, রহিমের কখন একটা ভালো চাকরি ছিল না, রহিমের কখন একটা ভালো চাকরি ছিল না, ওয়েন ডিডন্ট রহিম হ্যাভ আ গুড জব রহিমের কখন একটা নতুন মোবাইল ফোন ছিল না, ওয়েন ডিডন্ট রহিম হ্যাভ আ নিউ ফোন, রহিম এবং রহিমের কখন এনাফ টাইম ছিল না, ওয়েন ডিডন্ট রহিম অ্যান্ড রহিমা হ্যাভ এনাফ টাইম কখন তাদের সুন্দর একটা ভবিষ্যৎ ছিল না, ওয়েন ডিডন্ট দে হ্যাভ আ বেটার লাইফ। এইভাবে আমি তো ভেঙ্গে ভেঙ্গে একটা একটা করে দেখাচ্ছি, আপনাকে হচ্ছে কি প্র্যাকটিস করতে হবে, এখান থেকে একটা নেবেন, এরপরে এটা তো থাকবে সবার জন্য ডিজেন্স, এরপরে সাবজেক্ট যে কোনো একটা, পরে হ্যাভ তো আছে সবার জন্য, বাদ বাকি এখান থেকে প্রত্যেকটা দিয়ে কোনো একটাও বাদ রাখা যাবে না, সবগুলা দিয়ে প্র্যাকটিস করবেন। প্রথমে মুখ দিয়ে বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ। এবার আসেন কোয়েশ্চেন পার্ট উইথ আনসার, এখানে কোয়েশ্চেনও করতে হবে, নিজে নিজে আনসারও দিতে হবে, বা যদি আপনার কোনো স্পিকিং পার্টনার বা এই জার্নিতে ফাউন্ডেশন লেভেল 1-এর জন্য কোনো পার্টনার বানিয়ে থাকেন যার সাথে হচ্ছে আপনার এই জার্নিটাকে শেয়ার করছেন, তাহলে একজনে কোয়েশ্চেন করবেন আর একজন আনসার দিবেন। যেমন ডিড ইউ হ্যাভ আ জব, তোমার কি একটা চাকরি ছিল, ইয়েস আই হ্যাড আ জব, আমার একটা চাকরি ছিল, বা নো আই ডিডন্ট হ্যাভ আ জব, বা ডিডন্ট ইউ হ্যাভ তোমার কি ছিল না, ডিডন্ট ইউ হ্যাভ আ গুড জব তোমার কি একটা ভালো চাকরি ছিল না, নো আই ডিডন্ট হ্যাভ আ গুড জব আমার একটা ভালো চাকরি ছিল না, ডিডন্ট ইউ হ্যাভ আ নিউ ফোন তোমার কি একটা নতুন মোবাইল ফোন ছিল না, ইয়েস আই হ্যাড আ নিউ ফোন হ্যাঁ আমার একটা নতুন মোবাইল ছিল, বা নো আই ডিডন্ট হ্যাভ আ নিউ ফোন। এরপরে ওয়াই দিয়ে কোয়েশ্চেন করলে, ওয়াই দিয়ে যদি কোয়েশ্চেন করি ওয়াই ডিড ইউ হ্যাভ তোমার কেন ছিল, ওয়াই ডিড ইউ হ্যাভ আ গুড জব তোমার কেন একটা ভালো চাকরি ছিল, তো এখানে আই হ্যাড আ গুড জব আমার একটা ভালো চাকরি ছিল, তো যেহেতু কোয়েশ্চেনটা ওয়াই দিয়ে হচ্ছে কেন ছিল, যে কোনো বিষয় বিকজ দিয়ে একটা রিজন বলতে হবে, বিকজ দিয়ে একটা রিজন। ওয়াই ডিডন্ট ইউ হ্যাভ কেন তোমার ছিল না, ওয়াই ডিডন্ট ইউ হ্যাভ আ নিউ ফোন তোমার কেন একটা নতুন মোবাইল ফোন ছিল না, আই ডিডন্ট হ্যাভ আ নিউ ফোন বিকজ আই ডিডন্ট হ্যাভ মানি কারণ আমার হচ্ছে যথেষ্ট টাকা ছিল না, অথবা ওয়াই ডিডন্ট ইউ হ্যাভ আ গুড জব তোমার কেন একটা ভালো চাকরি ছিল না, সো আনসার কি হবে, আই ডিডন্ট হ্যাভ আ গুড জব আমার ভালো একটা চাকরি ছিল না, বিকজ কারণ, কারণ কি, বিকজ আই ডিডন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো যেভাবেই হোক একটা রিজন দিয়ে জাস্ট বাক্যের স্ট্রাকচারটাকে মনে রাখা, এবং ভবিষ্যতে স্পিকিংয়ের মধ্যে বা রাইটিংয়ের মধ্যে এই কোনো একটা বিষয় লেখার সময় বলার সময় যেখানে আমাদের রিজন বলতে হবে, তখন এই প্যাটার্নগুলো আমরা প্র্যাকটিস করব, যে বিকজ দিয়ে কিভাবে হচ্ছে রিজন বলা যায়। তো যা যা পড়ছি এগুলোর আরো ক্লিয়ার হওয়ার জন্য এখন হচ্ছে একটা বাক্য থেকে 8 ভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন আই হ্যাড আমার ছিল, আই হ্যাড আ প্রবলেম আমার একটি সমস্যা ছিল, আমার একটা সমস্যা ছিল না, আই ডিডন্ট হ্যাভ আ প্রবলেম আমার কি একটি সমস্যা ছিল, ডিড আই হ্যাভ আ প্রবলেম আমার কি কোনো সমস্যা ছিল না, ডিডন্ট আই হ্যাভ আ প্রবলেম আমার কেন একটি সমস্যা ছিল, ওয়াই ডিড আই হ্যাভ আ প্রবলেম আমার কেন কোনো সমস্যা ছিল না, ওয়াই ডিডন্ট আই হ্যাভ আ প্রবলেম আমার কিভাবে একটি সমস্যা ছিল, হাউ ডিড আই হ্যাভ আ প্রবলেম আমার কিভাবে কোনো সমস্যা ছিল না, হাউ ডিডন্ট আই হ্যাভ আ প্রবলেম। সো এখানে প্রবলেমকে চেঞ্জ করে চাইলে অন্যগুলা নিয়েও প্র্যাকটিস করা যায়। এই যে এখানে টেবিলের মধ্যে গুড জব বা নিউ ফোন এনাফ টাইম প্রত্যেকটা দিয়ে একই নিঃশ্বাসে 8 ভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন আমার একটা নতুন মোবাইল ফোন ছিল, আই হ্যাড আ নিউ ফোন আমার একটা নতুন মোবাইল ছিল না, আই ডিডন্ট হ্যাভ আ নিউ ফোন আমার কি একটা নতুন মোবাইল ফোন ছিল, ডিড আই হ্যাভ আ নিউ ফোন আমার কি একটি নতুন মোবাইল ফোন ছিল না, ডিডন্ট আই হ্যাভ আ নিউ ফোন আমার কেন একটি মোবাইল ফোন ছিল, ওয়াই ডিড আই হ্যাভ আ নিউ ফোন আমার কেন একটি মোবাইল ফোন ছিল না, ওয়াই ডিড আই হ্যাভ আ নিউ ফোন আমার কিভাবে একটি নতুন মোবাইল ফোন ছিল, হাউ ডিড আই হ্যাভ আ নিউ ফোন আমার কিভাবে নতুন একটা মোবাইল ফোন ছিল না, হাউ ডিড আই হ্যাভ আ নিউ ফোন।
সাবজেক্ট পরিবর্তন করে, তারপরে ভার্ব পরিবর্তন করে বিভিন্নভাবে একটা বাক্যকে 8 ভাবে বলার প্র্যাকটিস করবেন। এরপরে ইউ হ্যাড, তোমার ছিল, তোমার একটি ভালো চাকরি ছিল। ইউ হ্যাড আ গুড জব, তোমার একটি ভালো চাকরি ছিল না। ইউ ডিডন্ট হ্যাভ আ গুড জব, তোমার কি একটি ভালো চাকরি ছিল। ডিড ইউ হ্যাভ আ গুড জব, তোমার কি একটি ভালো চাকরি ছিল। ডিড ইউ হ্যাভ আ গুড জব, তোমার কেন একটা ভালো চাকরি ছিল। ওয়াই ডিড ইউ হ্যাভ আ গুড জব, তোমার কেন একটি ভালো চাকরি ছিল না। ওয়াই ডিড ইউ হ্যাভ আ গুড জব, তোমার কিভাবে একটি ভালো চাকরি ছিল। হাউ ডিড ইউ হ্যাভ আ গুড জব, তোমার কিভাবে একটি ভালো চাকরি ছিল না। হাউ ডিড ইউ হ্যাভ আ গুড জব। এরপরে রহিম হ্যাড, রহিমের ছিল, রহিমের যথেষ্ট সময় ছিল, মানে অতীতকালে রহিমের কিছু একটা ছিল যেখানে এনাফ টাইম, যথেষ্ট সময় ছিল। রহিম হ্যাড এনাফ টাইম, রহিমের যথেষ্ট সময় ছিল। রহিমের যথেষ্ট সময় ছিল না। রহিম ডিডন্ট হ্যাভ এনাফ টাইম, রহিমের কি যথেষ্ট সময় ছিল। ডিড রহিম হ্যাভ এনাফ টাইম, রহিমের কি যথেষ্ট সময় ছিল না। ডিডন্ট রহিম হ্যাভ এনাফ টাইম, রহিমের কেন যথেষ্ট সময় ছিল। ওয়াই ডিড রহিম হ্যাভ এনাফ টাইম, রহিমের কেন যথেষ্ট সময় ছিল না। ওয়াই ডিডন্ট রহিম হ্যাভ এনাফ টাইম, রহিমের কিভাবে যথেষ্ট সময় ছিল। হাউ ডিড রহিম হ্যাভ এনাফ টাইম, রহিমের কিভাবে যথেষ্ট সময় ছিল না। হাউ ডিডন্ট রহিম হ্যাভ এনাফ টাইম। সো প্রত্যেকটা বাক্য দিয়ে প্রত্যেকটা বাক্যকে বারবার প্র্যাকটিস করবেন, সাবজেক্ট পরিবর্তন করে করে প্র্যাকটিস করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন ততই ভালো, বিকজ দিস ইজ দ্য জার্নি টু বিল্ড এ স্ট্রং ফাউন্ডেশন ইন ইংলিশ। এটা যেহেতু ইংলিশের মধ্যে একটা ফাউন্ডেশন মজবুত করার জার্নি, সো এখানে একটু পাগলামি করতেই হবে। এবার আসুন পার্ট নাম্বার 6, আস্কিং এন্ড আনসারিং। কোয়েশ্চেন থাকবে আনসারের সাথে। So today's topic is my hobby, শখ। What is your hobby? তোমার শখ কি? My hobby is singing, বা যে কোনোটা বলা যেতে পারে। আমার শখ হচ্ছে গান গাওয়া। I like doing it in my free time because it makes me feel relaxed and happy. I like doing it, এটা আমি করতে পছন্দ করি in my free time, আমার অবসর সময়ে। কারণ হচ্ছে it makes me, এটা আমাকে কি করে, feel relaxed, আমাকে relaxed feel দেয়, and happy, এবং happy বানায়। When did you start this hobby? আপনি কখন এই হবিটাকে স্টার্ট করেছিলেন? I started this hobby, এই হবিটাকে আমি স্টার্ট করেছিলাম a few years ago, কিছু বছর আগে। At first I did it just for fun, প্রথমে আমি এটা জাস্ট করেছিলাম মজার জন্য, ফানের জন্য। But later I became more interested, কিন্তু পরবর্তীতে আমি আরো বেশি আগ্রহী হয়ে উঠেছি। কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে how often do you do your hobby? মানে কখন কখন, হাউ অফেন মানে কি, কখন কখন। ডু ইউ ডু ইউর হবি, আপনি আপনার হবিটা করেন। আই ইউজুয়ালি ডু মাই হবি, সাধারণত আমি আমার হবিটা শখটা করি ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে, অর অন উইকেন্ডস, অথবা বন্ধের দিনে। আই ট্রাই টু গিভ সাম টাইম টু ইট রেগুলারলি, আমি রেগুলারলি প্রতিদিন হচ্ছে কিছু সময় দেওয়ার চেষ্টা করি। হোয়ার ডু ইউ ইউজুয়ালি ডু ইউর হবি, সাধারণত আপনি আপনার হবিটা কোথায় করে থাকেন। আই ইউজুয়ালি ডু মাই হবি এট হোম, সাধারণত আমি আমার শখটা কোথায় করি, এট হোম, ঘরের মধ্যে। অর ইন এ কোয়াইট প্লেস, অথবা কোনো একটা নিরিবিলি জায়গায়। ইট হেল্পস মি, এটা আমাকে সাহায্য করে। কনসেন্ট্রেট অ্যান্ড এনজয় দ্য অ্যাক্টিভিটি, কারণ এটা হচ্ছে আমাকে কনসেন্ট্রেট করা, মনোযোগ দিতে এবং ওই কাজটাকে এনজয় করতে কি করে, সাহায্য করে। কি সাহায্য করে, এই যে ঘরের মধ্যে করাটা এবং নিরিবিলি প্লেসে হবিটা করা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5, why do you like this hobby? কেন আপনি এই হবিটাকে পছন্দ করেন? কেন? I like this hobby because it helps me reduce stress. আমি আমার হবিটাকে পছন্দ করি বিকজ, কারণ হচ্ছে it helps me, এটা আমাকে সাহায্য করে, reduce, কমাতে, স্ট্রেস, প্রেশার, দুশ্চিন্তা। It also improves my skills and gives me mental peace. এটা আরো কি কি করে, ইমপ্রুভস, উন্নতি করে, মাই স্কিল, আমার স্কিলকে, আমার দক্ষতাকে, এন্ড গিভস মি, আমাকে দেয়, মেন্টাল পিস, মানসিক শান্তি। কোয়েশ্চেন নাম্বার 6, ডাজ ইউর হবি হেল্প ইউ ইন এনি ওয়ে? কোনোভাবে কি তোমার হবি তোমাকে সাহায্য করে? ইন এনি ওয়ে, কোনোভাবে। ইয়েস, মাই হবি হেল্পস মি ইন মেনি ওয়েজ, আমার হবি, আমার শখ আমাকে বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে কি করে, হেল্প করে। ইট কিপস মাই মাইন্ড ফ্রেশ, এটা আমার মনকে ফ্রেশ রাখে। অ্যান্ড ইমপ্রুভস মাই ক্রিয়েটিভিটি, এবং আমার ক্রিয়েটিভিটিকে কি করে, উন্নতি করে। হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ ডু ইউর হবি? আপনি কেমন ফিল করেন? হাউ ডু ইউ ফিল, কেমন অনুভব করেন? ওয়েন ডু ইউ ডু ইউর হবি, যখন আপনি আপনার হবিটা করেন। ওয়েন আই ডু মাই হবি, যখন আমি আমার হবিটা করি। আই ফিল কাম অ্যান্ড স্যাটিসফাইড, আমি হচ্ছে শান্তি অনুভব করি এবং স্যাটিসফাইড ফিল করি, একটা তৃপ্তি ফিল করি। ইট গিভস মি পজিটিভ এনার্জি, আমাকে পজিটিভ এনার্জি দেয় ফর মাই ডেইলি লাইফ, আমার দৈনন্দিন জীবনের জন্য।
সো এই প্রত্যেকটা কোয়েশ্চেন এবং আনসার বারবার রিডিং পড়ার পরে 5 বার 10 বার রিডিং পড়বেন, মুখস্থ করার দরকার নাই। দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ইনশাল্লাহ। এবং প্রতিদিন অবশ্যই এই সেম টপিকের উপর একটা ভিডিও কমপক্ষে 1 থেকে 2 মিনিট ট্রাই করবেন, যেন 2 মিনিটের কম না হয় কিছু বলার জন্য। এখানে প্রেজেন্টেশনটা স্টার্ট হবে এটা দিয়ে, এন্ডিং হবে এটা দিয়ে, যেন শুনতে ভালো লাগে। এবং আমি বিশ্বাস করি যারা শুরু থেকে 8 পর্যন্ত করে আসছেন রেগুলার, তাদের সেই প্রথম দিনের ভিডিও আর লেসন 8 এর ভিডিও অনেক ব্যবধান থাকবে। সো ইমপ্রুভ হচ্ছে কিনা এটা জানাবেন, এবং প্রেজেন্টেশন অবশ্যই রেকর্ড করবেন যদি সম্ভব হয়। প্রথম লেসনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমিও দেখবো, আমিও একটু এনজয় করব এবং আপনার প্রোগ্রেসটা আমি দেখতে চাই। সিম্পল প্রেজেন্টেশন দেওয়া আছে, উপরে যা যা কোয়েশ্চেনের সাথে আনসার, মূলত এইগুলো দিয়েই প্রেজেন্টেশন তৈরি হয়েছে। এবং এখানে ফলো করা হয়েছে এই 10টা পয়েন্ট। যখন আপনি ভিডিও রেকর্ড করবেন, সম্ভব হলে এই 10টা পয়েন্টকে সামনে রেখেই হচ্ছে প্রেজেন্টেশনটা দেওয়ার চেষ্টা করবেন। গলাটা ভাঙ্গা, আমার সাউন্ড হতে আছে আজকে বেশি একটা ক্লিয়ার না, সো তারপরও আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করেছি। সাথে থাকুন, ইংরেজি শিখুন। আমার কথা যদি বা আমার বলার স্টাইল যদি আপনি বুঝতে না পারেন, কোনো কিছু আরও বোঝার দরকার হয়, অবশ্যই আমাকে নক দিবেন। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আজকের মতো এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস ইউ অল।